নমস্কার, আমি অমৃতা মুখার্জি। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সুধাময়ের বাবা গল্পটি আপনাদের পড়ে শোনাব। আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। ধানের বদলে এবার রজনীগন্ধার চাষ দিয়েছে জয়কেষ্ট। নতুন রকমের চাষ, তাই তার শরীরে এসেছে নতুন শক্তির জোয়ার। বুদ্ধিটা দিয়েছিল কাশেম আলী। ফুলের চাষের কথা জয়কেষ্ট 7 জন্মে শোনেনি। ফুল ফোটে বসতবাড়ির ধারে পাশে। চাষের জমিতে ফলে ধান, পাট, গম, রবি শস্য। কিন্তু কাশেম আলী বললে, ফুলেরও ভালো বাজার আছে, দরও বেশ চড়া, ঝপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফুলের বাগান নয়, ফুলের চাষের ক্ষেতে ঘুরছে জয়কেষ্ট। এর মধ্যেই কুড়ি আসতে শুরু করেছে। ফসল তোলার আর দেরি নেই। এই মাল বেচার জন্য হাটে যেতে হয় না। কলকাতার হাওড়া ব্রিজের নিচে বিরাট ফুলের বাজার। সেখানকার পাইকাররা এসে মাল তুলে নিয়ে যায়। একটা ঝাড়ে কুড়ি ফুটে গেছে। সবুজের মধ্যে ফুটফুট করছে সাদা সাদা ফুলের গন্ধ। জয়কেষ্ট আপন মনে বলল, আহারে, ধান কাটার সময় মায়া লাগে না? অনেকখানি ডাঁটা শুদ্ধ এই গাছ কেটে ফেলতে হবে। হঠাৎ জয়কেষ্টর মনে হলো তার পায়ের তলার মাটি কাঁপছে। এ কি, ভূমিকম্প শুরু হলো নাকি? জয়কেষ্টর পা কাঁপছে, বুক কাঁপছে, মাথা ঘুরছে। না, এ তো তার শরীরের অসুখ নয়। ফুল গাছগুলো দুলছে খুব জোরে জোরে, অথচ বাতাস নেই। তাহলে দুলছেন বসুমতী। কিন্তু একটু দূরে তাল গাছ জোড়া স্থির। তার জমির চারপাশে ধানের ক্ষেতে ঢেউ নেই, আর কোথাও কোনো চাঞ্চল্য নেই। তাহলে কি ফুলের ক্ষেতই শুধু কাঁপে? হবেও বা। মাটি থেকে ধানের চারায় যে রস ওঠে আর ফুলের চারায় যে রস ওঠে তা নিশ্চয়ই আলাদা। জয়কেষ্ট গুটি গুটি পায়ে বাড়ি ফিরতে লাগলো। এসেছে সেই কাক ভোরে। এখন সূর্য মাথার ওপরে। এখন আর জমিতে তত তদারকি লাগে না। কীটনাশক স্প্রে করে দিয়েছে। 2 দিন বৃষ্টির জন্য ভিজে আছে জমি। তবু জয়কেষ্ট এখানে এসে বসে থাকে। বসে থাকতে তার ভালো লাগে। নতুন রকমের চাষ তো। বাড়ি বেশ খানিকটা দূরে। হাঁটতে হাঁটতে জয়কেষ্ট দুপাশের জমির দিকে তাকায়। আগে এসব অনেকটাই ছিল তাদের বংশের। 2 কাকা মামলা করে অনেকখানি নিয়ে নিয়েছে। জয়কেষ্ট 3 মেয়ের বিয়ের জন্য মোট 14 বিঘে জমি বেচতে হয়েছে। এখন আছে মাত্র 5 বিঘে। তাতে সংবৎসরে খোরাকি জোটানো কষ্টকর। একটা বড় পুকুরের 6 আনা মালিকানা আছে বলে কিছুটা টাকা পায়, চলে যায় কোনো ক্রমে। আগে জয়কেষ্ট নিজের হাতে চাষও করতো না। তারা আসলে তাঁতি। তারা কখনো হাল ধরেনি। কিন্তু এখন মিলের যুগ, কোঅপারেটিভের যুগ। একলা তাঁত বুনে কোনো সুসার নেই। পর্তা পোষায় না। তাঁতগুলো পড়ে পড়ে পচছিল। কিছুদিন আগে উনুনে গুজে দেওয়া হয়েছে। জমিও অন্যদের হাতে ফেলে রাখা যায় না। বর্গাদার নাম লিখিয়ে নেবে। জয়কেষ্ট নিজেই মাঝে মাঝে হাসতে হাসতে বলে, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। বাড়ির কাছাকাছি এসে জয়কেষ্ট একটা কান্নার শব্দ শুনতে পেল। তার বাড়ি থেকেই কেউ কাঁদছে। উঠোনে জয়কেষ্ট স্ত্রী দামিনীকে ঘিরে রয়েছে গুটি 5 রমণী। দামিনী মাথা চাপড়ে চাপড়ে ডাক ছেড়ে কান্নাকাটি করছে। প্রতিবেশী পুরুষরা দাঁড়িয়ে আছে অনেক দূরে। তারা বাড়ির মধ্যে আসবে না। এই কিছুক্ষণ আগে 10-12 জন লোক লাঠি সোটা বর্ষা নিয়ে এসেছিল। তারা লুটপাট করেনি, শুধু সুধাময়কে জোর করে টেনে হিঁচড়ে ধরে নিয়ে গেছে। সুধাময় তখন পড়তে বসেছিল। এই দম্পতির প্রথমেই একটি ছেলে জন্মেছিল। সে বেঁচে নেই। 3 মেয়ের পর ছোট ছেলে সুধাময়। সে কলেজে 2টো পাস দিয়েছে, আর একটা পাস বাকি আছে। এবং সে কেউ আগে স্কুলের 5 ক্লাসের বেশি পেরোয়নি। সুধাময় একেবারে কলেজে। তাও তার মাইনে লাগে না, জলপানি পায়। পড়ার দিকে তার এত ঝোঁক যে বই নিয়ে বসলে নাওয়া খাওয়ার জ্ঞান থাকে না। কিন্তু তাঁতির ছেলের পেটে অত বিদ্বেষ সহ্য হবে কেন? উগ্রপন্থী রাজনীতিতে যোগ দিয়ে সে ইদানিং আর কলেজে যায় না। ছেলে একটা মাস্টারির চাকরি পেলেও জয়কেষ্ট পড়তে যেত।
এই বয়সে তাকে আর জমির জন্য খেটে মরতে হতো না। কিন্তু শুধু নিজের সংসার নিয়ে চিন্তা করার সময় সুধাময়ের নেই। সারা পৃথিবীর দায়িত্ব তার ঘাড়ে চেপেছে যে। এখনকার দিনকালে এক দঙ্গল লোক মিলে যদি কোনো একটা জোয়ান ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়, তবে তার পরিণতি একটাই, খানিক বাদে মাঠের মধ্যে কিংবা খালের ধারে পাওয়া যাবে সুধাময়ের লাশ। একটা গাছের মতো চুপ করে দাঁড়িয়ে রইল জয়কেষ্ট। দামিনীর বুক ফাটা কান্নায় সে কি সান্ত্বনা দেবে? দামিনীও তো বুঝেছে, তাই এত কান্না। এখন বদলা বদলির যুগ, খুনোখুনি জল ভাত। যাদের বাপ 14 পুরুষেরা কোনোদিন যুদ্ধ করেনি, যাদের কোনো সাহস নেই, তারা 10-12 জন মিলে একজন নিরস্ত্র লোককে অনায়াসে মেরে ফেলে। সুধাময়ের দলের লোকেরাও নিশ্চয়ই অন্য দলের কোনো ছেলেকে বেকায়দায় পেয়ে খুন করেছে। সেই খুনের সময় সুধাময় উপস্থিত থাকুক বা না থাকুক, দলের তো বটে, হাতের কাছে তাকে পাওয়া গেছে। সুধাময়ের দলের ছেলেরা যখন এ খবর শুনবে, তখন তারা সুধাময়কে বাঁচাবার জন্য একটুও চেষ্টা করবে না। এখন লুকিয়ে পড়বে, মনে মনে বলবে, ঠিক আছে, সুধাকে মারুক না, আমরাও পরে ওদের একটা মেরে শোধ নেব। ছেলের জন্য শোক করবে কি? খিদে জয়কেষ্টর পেট জ্বলছে, সকাল থেকে কিচ্ছু খায়নি, এখন তার ভাত খাওয়ার কথা। এই বয়সে খিদে সহ্য হয় না। ছেলে মরেছে বলে কি তার পেটের আগুন চুপ করে থাকবে? একটা কিছু করা দরকার ঠিকই। পার্টির নেতাদের কাছে যেতে হবে, পুলিশের কাছে যেতে হবে। কিন্তু খিদে দুর্বল শরীর নিয়ে জয়কেষ্ট যে এক পাও হাঁটতে পারবে না। স্ত্রীর দিকে তাকিয়ে সে মনে মনে বলল, দামিনী, ছেলের জন্য কষ্ট সহ্য করতে যদি না পারিস, তাহলে আর কি করবি? মরে যা। 53 বছর তো বাঁচলি। মায়ের কান্না শুনে খুনোখুনি বন্ধ হয় না। যারা খুন হচ্ছে এবং পরেও আরো যারা খুন হবে, তাদের প্রত্যেকের তো মা আছে। রান্নাঘরে ঢুকে নিজেই সে খেতে বসে গেল। এ গ্রামে সুধাময়ের দলের কোনো ঘাঁটি নেই। লেখাপড়া জানা ছেলের কি বুদ্ধি! কাছাকাছি কোনো মুরব্বি না ধরে সে 11 মাইল দূরে কলেজ পাড়ার দলে নাম লেখাতে গেল। এ গ্রাম থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। নিজের দলের ছেলে না হলে আজকাল কোনো পার্টি মাথা ঘামায় না। এ গ্রামের নেতা নরেনবাবু, তিনি বলবেন, সুধাময় খুন হয়েছে, ও তো একটা সমাজ বিরোধী। আর পুলিশ? নরেনবাবুর পার্টির ছেলে হলে পুলিশ তবু ব্যস্ত হওয়ার ভান করত। সুধাময়ের পার্টির নাম শুনলেই পুলিশ দাঁত কিরিমির করে। নিশ্চয় বলবে, যাক গেছে, একটা আপদ গেছে। সমাজ বিরোধীর বাবা হিসেবে জয়কেষ্টকেই না গারদে ভরে দেয়। তবু তো যেতে হবে জয়কেষ্টকে। রোগা পাতলা চেহারা সুধাময়ের। একসঙ্গে অত লোককে আসতে দেখে সে দিশেহারা হয়ে শূন্য গোয়াল ঘরে লুকিয়েছিল। সেখান থেকে চুলের মুঠি ধরে তাকে টেনে বার করা হয়েছে। দামিনী বাধা দিতে এসেছিল। তাকে প্রচণ্ড ধাক্কায় মাটিতে ফেলে বুকের উপর পা ধরেছিল একজন। উঠোনে ছড়িয়ে আছে দামিনীর ভাঙা কাচের চুড়ি, সুধাময়ের এক পাটি চটি, গেঞ্জির ছেঁড়া টুকরো, ঠোঁট থেকে গড়ানো কয়েক ফোঁটা রক্ত। এখনো কি বেঁচে আছে সুধাময়? গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো জয়কেষ্ট। অনেকেরই মনে নেই যে জয়কেষ্টও একসময় জেল খেটেছিল। তার বয়স কি কম হলো? ইংরেজ আমলে সেই ভারত ছাড়ো আন্দোলনের সময় তার বয়স ছিল সুধাময়ের সমান। জয়কেষ্ট অবশ্য পার্টি ফাটিতে নাম লেখায়নি, কিন্তু সেই 42 সালের আবেগের একটা জোয়ার এলো। কংগ্রেস নেতারা সবাইকে ডাক দিলে, সবার ঘরে ঘরে গান্ধীজির ছবি। জয়কেষ্ট মিছিলের সঙ্গে গিয়েছিল আদালত ঘেরাও করতে। কি মার মেরেছিল পুলিশ! একটা দৃশ্য জয়কেষ্টর এখনো মনে আছে। এই অঞ্চলে কংগ্রেস নেতা ছিলেন সত্যময় সেন। কি সুন্দর সৌম্য চেহারা ছিল তার, অনেকটা যেন সুভাষ বসুর মতো। সাদা খদ্দরের ধুতি পাঞ্জাবি পরা, মাথায় গান্ধী টুপি। মিছিলের একেবারে সামনে ছিলেন তিনি। পুলিশ এসে লাঠি চালালো। সত্যময় সেনের কপাল থেতলে গিয়ে রক্তে ভিজে গেল সাদা জামা। তিনি একটুও বিচলিত হলেন না। হাত তুলে সবাইকে বললেন এগিয়ে যাওয়ার জন্য। জয়কেষ্ট অবশ্য মার খায়নি, তবে সত্যময়বাবুর কাছাকাছি ছিল বলে সেও ধরা পড়ে জেল খেটেছিল 2 মাস। ছাড়া পাওয়ার পর বাবার ধমক খেয়ে বাড়ি থেকে আর বেরোতো না। তারপর তো স্বাধীনতা এলো। সত্যময়বাবু তখন বাতে পঙ্গু। এখনকার কংগ্রেস নেতা হলেন তার ভাই অঘোরনাথ। একদিন জয়কেষ্ট দেখল সত্যময়বাবুর বাড়ির সামনে চেয়ার পেতে বসে আছে দারোগাবাবু, লুচি আর মাংস খাচ্ছেন। শিউরে উঠেছিল জয়কেষ্ট।
যে পুলিশ সত্যময়বাবুকে অমনভাবে মেরেছিল, আজ তার বাড়িতেই পুলিশের এত খাতির। পুলিশরা সব গঙ্গাজলে ধোয়া শুদ্ধ হয়ে গেল নাকি? কোথায় কি? এক একটা বছর যায়, জয়কেষ্ট দেখতে পায় পুলিশ ঠিক সেই রকমই আছে, কিংবা আগের চেয়েও বেশি লোভী। জমিদার জোরদার ঠিকাদারের কথায় ওঠে বসে, গরিবের কথা কেউ শোনে না। অঘোরনাথ বাবু ওইসব লোকেদের সঙ্গেই ওঠা বসা। প্রায় তিনি থানায় যান। একবার কংগ্রেসের দুটো ছেলে ডাকাতির দায়ে ধরা পড়ল। অঘোরনাথবাবু দিব্য তাদের ছাড়িয়ে আনলেন। তারা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। সেই সময় সেই তল্লাটে এলেন জীবন ঘোষাল। তখন এখানে কেউ কমিউনিস্ট পার্টির নামও শোনেনি। জীবন ঘোষাল একাই এখানে পার্টির 3টে শাখা অফিস করে তুললেন। কি পরিশ্রমটাই না করতে পারতেন তিনি। কোথায় খাবেন, কোথায় ঘুমোবেন তার ঠিক নেই। গ্রামে গ্রামে ঘুরে যে কোনো চাষির বাড়ির দাওয়ায় শুয়ে থাকবেন। চাষি, মজুর, তাঁতি, জেলেদের তিনি এক কাট্টা করেছিলেন। তিনি সবসময় বলতেন, গরিবেরা চিরকাল পড়ে পড়ে মার খাবে নাকি? দিন বদলাচ্ছে, বুঝলি জয়কেষ্ট? চাষি মজুররাই এরপর গভর্নমেন্ট চালাবে। একবার জ্বরে পড়ে জীবন ঘোষাল পরপর 3 রাত ছিলেন জয়কেষ্টর বাড়ি। যেমন জ্বর তেমনি কাশি, ওষুধপত্র কিচ্ছু খেলেন না। অসাধারণ তার মনের জোর। জীবন ঘোষালের কথা চিন্তা করলে এখনো শ্রদ্ধায় জয়কেষ্টর মাথা নিচু হয়ে আসে। নিজস্ব বাড়ি, ঘর, সংসার কিছুই ছিল না তার। পুলিশের হাতে কম মার খেয়েছেন, তখন অবশ্য খুনোখুনিটা ছিল না। কংগ্রেসিরা নানান ছুতোয় তাকে গ্রেপ্তার করায় 3 বার জেল খাটলেন। জেল থেকে বেরিয়ে এসেই আরও বেশি উৎসাহে কাজে লেগে পড়তেন। একবার জেল থেকে বেরিয়ে এসে দেখিয়েছিলেন, পুলিশ তার ডান হাতের কুনোই ছেঁচে দিয়েছিল। সেই হাত আর তুলতে পারতেন না তিনি। ভাত খাওয়া অভ্যাস করলেন বাঁ হাত দিয়ে। শেষের দিকে থাকতেন পার্টি অফিসে। টিবি রোগের কথা কাউকে জানতে দেননি। মারা গেলেন 65 সালে। তার পরের বারেই ভোটে কংগ্রেস এদিকে হেরে ভূত হয়ে গেল। জীবন ঘোষাল তার পার্টির সুদিন দেখে যেতে পারলেন না। পরবর্তী নেতা হলেন বীরেনবাবু, এখন নরেনবাবু। কংগ্রেস আর একবারও জিততে পারেনি এখান থেকে, প্রায় মুছেই গেছে। নরেনবাবুর সঙ্গে এখন পুলিশের খুব দহরম মহরম। দারোগারা হাত কচলিয়ে স্যার স্যার করে। নরেনবাবুর পার্টির ছেলেরা জোর জুলুম করে চাঁদা তোলে, যাকে তাকে ধরে পিটিয়ে দেয়। পুলিশ কিচ্ছু বলে না। নরেনবাবুর চেহারাটাও যেন দিন দিন অঘোরনাথবাবুর মতো হয়ে যাচ্ছে। সুধাময়টা কি বোকা! সে যদি নরেনবাবুর পার্টিতে গিয়ে জুটত, তাহলে কিছুদিনের মধ্যে নেতা গোছের কিছু হয়ে যেতে পারত। পয়সা কড়িরও অভাব থাকতো না। তা নয়, সে গিয়ে জুটল আর এক সর্বহারা পার্টিতে। জয়কেষ্ট ফিরে এলো 7 দিন পর। সুধাময়ের লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি বটে, কিন্তু তার বাঁচার সম্ভাবনাও কেউ বিশ্বাস করে না। বিভিন্ন পার্টি অফিস, স্থানীয় থানা, সদর থানা, মন্ত্রীর দালাল, এইসব জায়গায় ঠক্কর খেতে খেতে জয়কেষ্টর মন বাড়ি ফেরার জন্য উতলা হয়ে উঠল। তার বাড়িতে কেউ নেই, দরজা হাহা করছে। দামিনী খুবই অসুস্থ হয়ে পড়ায় তার বড় ভাইয়ের ছেলে সুধীর এসেছিল। দামিনীকে সে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। এখন তখন অবস্থা, বাড়ি ফাঁকা পেয়ে এর মধ্যে চোরেরা দরজা ভেঙে যা পেয়েছে জিনিসপত্র নিয়ে গেছে। জয়কেষ্ট এসব কিছুই গায়ে মাখল না। দামিনীকে দেখতে একবার হাসপাতালে তো যেতেই হবে, কিন্তু তার আগে সে তার ফুলের চাষ দেখতে যাবে না? ওইটা নিয়ে তো বেশি করে ছুটে এসেছে। এই 7 দিন আর বৃষ্টি হয়নি, জল দেয়নি কেউ, তবু ফুটে গেছে সব কুড়ি। নিজের ফুলের ক্ষেত দেখতে এসে অভিভূত হয়ে গেল জয়কেষ্ট। এত ফুল সে নিজের হাতে ফুটিয়েছে। পৃথিবীটাই এখন শ্বেত শুভ্র। কি সুন্দর গন্ধ! আর বেশি ফুটে গেলে এ ফুল আর বিক্রি হবে না। বিক্রি করার তার সময় বা কোথায়? কাশির দমক শুনে সে ঘুরে তাকালো। তালগাছ দুটির ফাঁকে একজন মানুষ দাঁড়িয়ে আছে। ঢ্যাঙা চেহারা, কালো রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আধময়লা পাঞ্জাবি পরা। চিনতে ভুল হলো না জয়কেষ্টর। এ তো জীবন ঘোষাল। মৃত্যুর ওপারের দেশ থেকে এই দিন দুপুরে জীবন ঘোষাল কি করে ফিরে আসবে সে প্রশ্নই তার মনে জাগল না। এভাবে জীবন ঘোষালকে কতবার দেখেছে। জয়কেষ্ট জিজ্ঞাসা করল, কেমন আছো জীবনদা? জীবন ঘোষাল কোনোদিনও নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলা পছন্দ করতেন না। আজও এই প্রশ্নের উত্তর দিলেন না। ছেলেটাকে খুঁজে পেলি না তো জয়কেষ্ট? পাবি না। এখন ধরে নিয়ে গেলে আর ছাড়ে না, আদমরাও করে না, একেবারে জানে মেরে দেয়। বুকে গুলি করার পরও ছুরি দিয়ে পেট ফাঁসায়।
নদীতে ফেলে দিলে লাশও পাওয়া যায় না। 7 দিনের মধ্যে এই প্রথম 2 ফোঁটা জল গড়িয়ে এলো জয়কেষ্টর চোখ দিয়ে। এই কদিন অন্যের কথা ঠিক সে বিশ্বাস করেনি, কিন্তু জীবন ঘোষালের কথা অবিশ্বাস করা যায় না। সুধাময় আর নেই। একটুক্ষণ জীবন ঘোষালের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকার পর সে পটাপট করে কিছু ফুল ছিঁড়ল। তারপরে এগিয়ে গিয়ে বলল, জীবনদা, তোমার মতো খাঁটি মানুষ আমি আর দেখিনি। তুমি মরার পর তোমার পায়ে আমি ফুল দিতে পারিনি। জীবন ঘোষাল বলল, দূর বোকা, ফুল দিয়ে কি হবে? তুই মরলে কে তোকে ফুল দেবে? কেউ না। ও, তুই নিজেই তো ফুলের চাষ করেছিস। তাহলে এক কাজ কর জয়কেষ্ট, তুই এখানেই মরে যা। আর বেঁচে দেখে কি করবি? তোর ছেলেটা গেছে, বউটারও আর আশা নেই। আর কে আছে? তোর মতো মানুষদের দিন শেষ হয়ে যাচ্ছে। ছুরি ছোড়া বন্দুক বোমা নিয়ে কি আর লড়তে পারবি? যদি না পারিস। জীবন ঘোষাল অদৃশ্য হয়ে যাওয়ার পর জয়কেষ্ট শুয়ে পড়ল তার জমিতে। জীবনদা ঠিক সময়ে এসে ঠিক কথাটা বলে গেছেন। অন্য জায়গায় মৃত্যু হলে কে তাকে ফুল দিত? এই তো, কি সুন্দর, কি শান্তি তার নিজের হাতের তৈরি করা ফুল। জয়কেষ্ট টের পেল তলার মাটি কাঁপছে।